প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। বাংলাদেশের 55 বছরের ইতিহাস যদি বাজে বাজে মিলিয়ে দেখতে চান, একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। পুরা দেশের রাজনৈতিক এবং সামাজিক অবস্থান প্রায় দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অন্যদিকে সেই 71-এর পরাজিত শত্রু পাকিস্তানিদের দোসর আমাদের বাংলাদেশের যে সমস্ত রাজাকাররা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের দাপট বেড়েছে। কেন? 24শে ছাত্র গণ আন্দোলনে থিমটা কি ছিল, মানে উদ্দেশ্যটা কি? ছাত্ররা কেন আন্দোলন করেছিল? কোটা, তারপর সংস্কার। আজ পর্যন্ত ডক্টর ইউনূসের 18 মাসের শাসন কি সংস্কারটুকু হয়েছে? দেশটি কোথায় ছিল, কোথায় যাচ্ছে এবং আজকে কোথায় আছে? পুরোপুরিভাবে দেশটি বিভক্ত। পাকিপন্থী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই দুভাগে বিভক্ত হয়ে গেছে। কারণ পাকিপন্থীরা আজকে খুব তৎপর। দেখবেন পাকিস্তানের গুণগান গাইতে গাইতে ওরা অস্থির, পাখি প্রেমে হাবুডুবু খেতে খেতে তারা অস্থির। খুব সোজাভাবে বললে কেউ বলতেই পারে যে এই পাখির বাচ্চাদেরকে আবার পাখিতে ফিরে যাক, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে বসে পাখি প্রেম আর দেশে অস্থিরতা তৈরি করবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, মব তৈরি করবে, মানুষ খুন করবে, জঙ্গিবাদ উস্কে দেবে, মৌলবাদ প্রসারিত হবে। এই সমাজ, এই বাংলাদেশ তো আমরা চাইনি। আজকে দেখুন, পরিবর্তিত পরিস্থিতিতে এই ছাত্র আন্দোলনের পর সংস্কার বলতে কি হলো কি হলো না সেই হিসেব যদি নাও করি, তবে একটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে বলা যেতে পারে যে এই আন্দোলনটি যেন ছিল দেশটিকে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র, দেশটিকে আবার সেই পুরনো নকশায় ফিরে নেওয়ার ষড়যন্ত্র, দেশটিতে যেন আবার পাখিদের অভয়ারণ্য করার একটি আন্দোলন ছিল। তা না হলে যে আন্দোলন হয়েছিল নতুন প্রজন্মের এই আধুনিক বাংলাদেশের মানসিকতায় একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখবে আমাদের এই প্রজন্ম, কিন্তু আসলে কি তা হয়েছে? না, হয়নি। যারা ছাত্র আন্দোলন করলো তারা কি করলো? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। 69-এ যখন গণ অভ্যুত্থান হলো, 69-এর গণ অভ্যুত্থানের পর বা 90-এর গণ অভ্যুত্থানের পর কজন ছাত্র নেতা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল? পকেট বুঝাই পয়সা, মানে এ যেন এক মগের মুল্লুক। 24-এর বিপ্লব হলো হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম পাটুয়ারি সাহেবরা ভাগ্য পরিবর্তন হয়ে গেল। তারা নাকি সংস্কার চায়। বেকার যুবকগুলি কোটি কোটি টাকার মালিক। ভাবতে অবাক লাগে, আন্দোলনের পর কোন ডিসি কোন জায়গায় বদলি হবে, কোন ইউএনও কোন জায়গায় বদলি হবে, কোন সচিব কোন জায়গায় বদলি হবে, সেইগুলোর নিয়ন্ত্রক হয়ে যায় হাসনাত আব্দুল্লাহরা। এবং পয়সার বিনিময়ে তাদের গাড়ি বাড়ি অট্টালিকা
বেশভূষ, পায়ের জুতা থেকে শুরু করে হাতের ঘড়ি পর্যন্ত সবই একেবারে ফিটপাট বাবু। এটাই ভাগ্য পরিবর্তন জাতির হলো না সাধারণ ছাত্রদের হলো নাকি তাদের হলো, সেই হিসাবটা কি কেউ আজ পর্যন্ত মিলিয়ে দেখেছে? একটি উদাহরণ দিই, বেশি দিন আগের ঘটনা নয়, বেশ চর্চিত ছিল। বয়ানটি খুব সুন্দরভাবে মানুষের মুখে মুখে আসে। সেটি হলো কি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন উপদেষ্টা ছিলেন, তিনি টাকা বরাদ্দ করলেন, কোটি কোটি টাকা। কার জন্য? তার নিজের এলাকা কুমিল্লার, আর তার বন্ধু হাসনাত আবদুল্লাহকে 10 কোটি টাকা দেওয়া হলো। হাসনাত আবদুল্লাহ তো কেউ না, তিনি একজন সাধারণ মানুষ, ছাত্র আন্দোলন করেছেন, ছাত্র নেতা। অবশ্যই তার কৃতিত্বকে বাঙালি জাতি অন্তত এই বিপ্লবের জন্য কুর্নিশ করবে, করার কথা। যদিও এখন ডিম নিক্ষেপ করা হয়, রাস্তায় বেরোলে পিটানো হয়, সেটা হোক ঢাকায় হোক লন্ডন। তাকে 10 কোটি টাকায় কোন ক্যাটাগরিতে, কোন ক্রাইটেরিয়ায়, কোন প্রোটোকলে তাই হয়েছে। তারপর তিনি ইলেকশন করলেন, সেই বিশাল রই রই কাণ্ড, হই হই ব্যাপার, সংসদ সদস্য হয়ে গেলেন। তাদের ইচ্ছাটা কি তাই ছিল? রাজনীতি করবে, বেকার ছেলেগুলি রাজনীতি করবে, করে বিত্ত বৈভবের মালিক হবে, ঐশ্বর্য প্রাচুর্যের মাঝে তাদের জীবন যাবে। কোথায় তাদের সেই সাধারণ ছাত্র যাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন হয়েছিল? কজন তাদের সঙ্গে রয়েছে? আজকে তারা হাদিকে উচ্ছিল্লা বানিয়েছে। হাদি তো তাদের সঙ্গে আন্দোলনে ছিল না। শরীফ ওসমান হাদি হত্যা নিয়ে তারা যত মায়া কান্না করছে, কিন্তু এই হত্যার রহস্য যদি খুঁজে বের করতে হয়, এর যদি প্রকৃত অর্থে বিচার হয়, যারা দুজন ধরা গিয়েছে তারা আজ দিল্লিতে জেলে রয়েছে। সব মিলিয়ে এই পরিস্থিতিটাকে যখন আইনের আওতায় আনা হবে, তখনই সমস্ত রহস্য বেরিয়ে। কিন্তু এরা ইচ্ছে করেই সেই বিষয়টিকে ভারতের উপর চাপিয়ে দিয়ে জিনিসটিকে বিতর্কের মাঝে রাখতে চাচ্ছে, কারণ তারা চায় না হাদি হত্যার বিচারটি হোক। কারণ হাদি হত্যার বিচার হলে ওরা নিজেরাই ফেসে যেতে পারে। এই হাদি তার জীবনোদ্দশায় ইনকিলাব মঞ্চ করে যে সমস্ত বক্তব্য যেভাবে আলোচনায় আসে, যেভাবে লাইমলাইটে আসে, তিনি কিন্তু এই জুলাই বিপ্লবের যে হাফ ডজন পোলাপান ছিল তাদের সকলের সমালোচনা তিনি করেছেন। ওদের অর্থনৈতিক প্রবৃত্তির উৎস, ওদের চালচলন, ওদের কথাবার্তা, ওদের বৃত্ত বৈভব, সব নিয়ে কিন্তু ওসমান হাদি কথা বলেছেন। কিন্তু ওসমান হাদি যখন মারা গেল, যাকে হত্যা করা হলো, তারপরে তাদের মায়া কান্নার কোনো শেষ নাই। কিন্তু কথিত আছে যারা শরীফ ওসমান হাদির মতো একটি সম্ভাবনাময় জীবনকে পৃথিবী থেকে মুছে দিল, তারাই শেষে আবার হাদির জন্য মায়া কান্না করছে। প্রিয় দর্শক, বলছিলাম যে বাংলাদেশের এই যে রাজনীতির উলট পালট, এই যে অনিয়ম, অসৎ, দুর্নীতি, গুজব, মিথ্যাচার, এগুলি এখন সব অনিয়ম
নিয়মের মাধ্যমেই এখন সমাজকে কলুষিত করছে। আজকে এই যে ভারত ভারত ভারত, ভাই, ভারত ভালো না, ভারত ভালো দরকার নেই, ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না, দরকার নেই আমাদের ভারতের সাথে সম্পর্ক। যদিও ভৌগোলিক অবস্থানে আমাদের যে অবস্থান, 4,000 কিলোমিটারের উপর ভারতের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে, অল্প বিস্তর 200 কিলোমিটারের উপর মায়ানমারের সাথে রয়েছে, বাকি সমুদ্র। এই যে অলমোস্ট চারিদিকেই ভারত, সেই ভারতের সঙ্গে আপনি সম্পর্ক রাখুন বা না রাখুন, আপনার নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন, দরকার নেই ভারতের সাথে। আপনি ভারতের খাবেন, ভারতের চিকিৎসা করতে যাবেন, ওই যে 6 ডজন পোলাপানের একজনের বাবা কদিন আগে চিকিৎসা করে আসলো দিল্লি থেকে, কোনো অসুবিধা নেই, ওইটাতে প্রবলেম নাই। চাল ডাল গম সবজি বিদ্যুৎ পেট্রোল ডিজেল ভারত থেকে আসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভারত ভালো না, ভারতের সমালোচনা, আরে বাবা, তার সমালোচনা করতে কোনো অসুবিধা নেই, তার সঙ্গে সম্পর্ক না রাখো এটাও ঠিক আছে, তো নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করো। ভারতকে প্রতিপক্ষ হিসেবে দেখতে হলে নিজেরও তো সমতা সক্ষমতা কতটুক সেটুকু আমাদেরকে বুঝতে হবে, বাস্তবতার নিরিখে এই বিষয়গুলো ভাবতে হবে। এখন ইতিহাস বিকৃতি করে, ভারত বিরোধিতা করে যে রাজনীতি, সে রাজনীতি পাকিস্তান করেছে। 47-এ দেশ বিভাগের পর থেকে পাকিস্তান সেগুলি করেছে, এবং পাকিস্তান করে পাকিস্তান যে খুব সফল হয়েছে তা ঠিক ন। প্রায় 80 বছরের ভারত বিভাগের পর, 47-এ পাকিস্তান এবং ভারতের পর আজকে কোথায় ভারত কোথায় পাকিস্তান? পাকিস্তান অলমোস্ট একটি ভিক্ষুকের জাতি, যে দেশের 25 কোটি মানুষের 23 কোটি দরিদ্র সীমার নিচে, যে দেশটিতে 5 কোটি ভিক্ষুক, পৃথিবীর সর্বোচ্চ ভিক্ষুকের সংখ্যা দেশে বিদেশে পাকিস্তানিরা। আপনাদের নিশ্চয় মনে আছে কয়েক মাস আগেই সৌদি আরব, এমনকি আজারবাইজান সহ মিডল ইস্টের অনেক দেশ থেকে পাকিস্তানের ভিক্ষুকগুলিকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে, এবং সেই প্রক্রিয়া অদ্যাবধি চলছে, কারণ এটি একটি চলমান প্রক্রিয়া। পাকিস্তানিরা মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য তারা প্রথমে যায়, তারপর সেখানে তারা যত ধরনের কুকর্ম, যত ধরনের টাউট বাটপারি ধান্দাবাজি রয়েছে সবই তারা করে। আপনারা যদি খোঁজখবর নেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, গুগল সার্চ করেন, দেখবেন মিডল ইস্টের প্রতিটি দেশে যে জেলখানা রয়েছে, সেই জেলখানায় সেই দেশের নাগরিকদের চেয়ে বিদেশি নাগরিকরা বেশি, আর এই বিদেশি নাগরিকদের মাঝে পাকিস্তানিদের সংখ্যা সিংহভাগ, কারণ সব ধরনের বাটপারি পাকিস্তানিরা করে। সেটা বলছি মিডল ইস্টের কথা। আসুন ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে, সেখানেও যত ধরনের ধান্দাবাজি বাটপারি রয়েছে সব পাকিস্তানি। আমাদের বাংলাদেশি কমিউনিটিতেও যে 2-4 জন ধান্দাবাজ বাটপার হয়েছে, তাদের গুরুও কিন্তু পাকিস্তানি। আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন আগেই, 1-1.5 মাস আগে, এই খুদ আমেরিকা থেকে 16 জন কুখ্যাত মানুষ, যারা সমাজের জন্য ক্ষতিকারক, রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, তাদেরকে গ্রেপ্তার করে। এরা সবাই বাংলাদেশি, এবং এই সবগুলি পাকিস্তানিদের হাতে করি নিয়ে
এই দুর্নীতি ধান্দাবাজির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে সম্পৃক্ত হয় এবং তারা ধরা গেছে। এখন তারা আমেরিকান জেলে, হয়তো সারা জীবন ওদের জেলেই থাকতে হবে। এই ধরনের ঘটনা খোঁজ নেন লন্ডন, প্যারিস, সর্বত্র। মিডল ইস্টের কথা বাদ দিলাম এই কারণেই যে মিডল ইস্টের একটা সেন্সিটিভ একটি ইস্যু রয়েছে, যে সেই ইস্যুটা কি, যে সেটা হলো যে তারাও মুসলিম, আমরাও মুসলিম। সেই কারণে তাদেরকে একটু কনসিডার করা হলেও সেটা কিন্তু আবার আইনের মাধ্যমেই হয়। ওই মিডল ইস্টের কিন্তু আইন কিন্তু এরকম, সেই আইনে বিচারের বেলায় কে মুসলিম, কে হিন্দু, কে বুদ্ধ, কে খ্রিস্টান, কে আরবি, কে পাকিস্তানি, এইসব দেখে না। অন্যায় অন্যায়, চুরি করেছ হাত কাটা যাবে, রেপ করেছ শিরচ্ছেদ হবে, এটাই নিয়ম এবং এটাই হয়। তার সিংহভাগ কিন্তু ইনভলভ পাকিস্তানিরা। এখন আসলে আরো একটি সেন্সিটিভ কথা আপনাদেরকে বলি। এই যে হজ হয়, মূল হজ যেটা ঈদুল আজহার সময় হয়, সেই হজ এবং উমরা হজ, সমস্ত হজের যে ক্রাউড, যে ধর্মপ্রাণ মুসলিমরা সারা পৃথিবী থেকে সৌদি আরবে যান, এরপর মক্কায় যান, হজ করেন, সেখানেও পকেট মার থেকে শুরু করে যত ধরনের ধান্দাবাজি, সমস্তগুলির সিংহভাগ অর্থাৎ বেশিরভাগ পাকিস্তানি। সুতরাং এই পাকিস্তানিদের এই নাজেহাল, লজ্জা শরম বলতে তো তাদের কিছু নেই, নেই বলেই ওরা ধর্ম করতে গিয়েও সেখানে অধর্মের কাজ করে। কারণ হজ করতে তো অন্য ধর্মের লোকজন যায় না, এলাও না সেখানে। পাকিস্তানিরাই হজ সেখানে, বা যে কোনো মুসলিম দেশ থেকে সকলেই হজ করতে যায়, এবং সৌদি আরব হোক, মিডল ইস্টের দেশগুলি, তারাও আসে সেখানে হজ করতে। তো ওদের উপরে যত ধরনের পকেট মার থেকে শুরু করে যত বাটপারি, ধান্দা, জুচ্চুরি হয়, সবগুলির মহানায়ক হলো পাকিস্তান। আর এই পাকিস্তানের সাথে আমাদের এখন যে প্রেম চলছে বা যে প্রেম করতে চায়, তারা কারা? তারা সেই প্রজন্ম, রাজাকার প্রজন্ম। সেই প্রজন্মই নতুন করে দেশের ইতিহাস লিখতে চায় এবং তাদের মিথ্যাচার, গুজব, ইতিহাস বিকৃতি শুধু নয়, ইতিহাসকে তারা পাল্টে দিতে চাচ্ছে অন্যরকম ভাবে। আমি একটা এক্সাম্পল বলি, সেটা হলো মুক্তিযুদ্ধের খণ্ডকালীন, ধরা যাক, একটি ইতিহাসের একটি বই, একটি গ্রন্থ থেকে 10 লাইন নেওয়া হলো। এই 10 লাইনের আগের 20 লাইন বা পরের 20 লাইন কি, সেটা কিন্তু তারা বলবে না। নেগেটিভ যে অংশটুকু আছে ওইটা খুঁজে বের করবে, বের করে বলবে 71-এ মানে 30 লক্ষ মারা যায় নাই, 71-এ ওইটা হয়নি, ভারতই নিয়ে গেছে, সে নিয়ে গেছে, 1200 বুদ্ধিজীবীদের মারেনি, এই সমস্ত নানান কথা। তো এদের মূল এজেন্ডা ডক্টর ইউনূসের আশীর্বাদে ওরা একটি আন্দোলনে সাময়িক জয়ী হয়, দেশটি একটি মহাসংকট থেকে বাঁচে। এই ফেব্রুয়ারি নির্বাচনটির পর, বিএনপি ক্ষমতা নেওয়ার পর, এই নির্বাচনটির জন্য বিএনপিকে জামায়াতের সঙ্গে অনেক যুদ্ধ করতে হয়েছে ইউনূসের সঙ্গে। ইউনূসের তালে তালে থেকে নির্বাচনটি আদায় হয়েছে। তারপর এখন তারা সদ্য যে সরকার ক্ষমতায় এসেছে 4 মাস হলো, কথায় কথায় তাদেরকে ভয় দেখানো হচ্ছে, জুলাই সনদ, সংবিধান, এসব নিয়ে।
আওয়ামী লীগের ভয়। বিএনপি কিছু করতে যাবে, তার একটু যদি আভাস পাওয়া যায়, ওরা ঝাঁপিয়ে পড়ছে, বিএনপিকে ভয় দেখাচ্ছে। বিএনপিও অনেকটাই সমঝোতার মাধ্যমে দেশটি চালাতে চেষ্টা করছে। বিএনপি কিন্তু এখনো প্রাণপণে চেষ্টা করছে জামাতের সঙ্গে ভারসাম্যতা রক্ষা করে অন্তত দেশের এই নবীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মহামান্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে এই সরকার যেন সফল হয়, সেটা কোনো অবস্থাতেই সেই পরাজিত শক্তি চায় না। চায় না বলেই তারা বিএনপিকে ব্যর্থ সরকার বানাতে চায়। বিএনপির কথায় কথায় বিএনপিকে আবার ফেলে দেবে, আবার জুলাই বয় দেখায়। এইভাবেই তারা বিএনপিকেও এক ধরনের মনস্তাত্ত্বিক ভাবে বিএনপিকে এক ধরনের ভয়, ভীতি, আতঙ্কের মাঝে ডুবিয়ে রাখতে চাচ্ছে, যাতে করে রাজাকার গোষ্ঠী, ধর্মান্ধরা বা সেই মৌলবাদী শক্তি তারা কামিয়াব হতে পারে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।